আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ালো, একদিনে মৃত্যু 38, আরও 2-3 বছর চলতে হবে করোনার সাথে। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জনের তাগিদ প্রধানমন্ত্রী, যুদ্ধ জাহাজ সংগ্রামের কমিশনিং। রাজধানীতে রেড জোনের সীমানা নির্ধারণ হয়নি এখনও, নির্দেশনা পেলেই লকডাউন, দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। করোনা কালেও সুখবর দিল এডিবি, 2021 সালে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। বেড়েছে অনলাইন ভিত্তিক বেচা কেনা, বিলাস দ্রব্যের জায়গা নিয়েছে নিত্যপণ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, রক্তদানের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করল ব্লাডম্যান, সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে যুক্ত হওয়ার আহ্বান। করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ালো, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 3803 জন। আক্রান্তের দিক দিয়ে 17তম অবস্থানে থাকা কানাডাকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। আর একদিনে 38 জনের মৃত্যুতে এ সংখ্যা এখন 1343 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সংক্রমণের মাত্রা উচ্চ হারে না থাকলেও আগামী 2 থেকে 3 বছর করোনাকে সাথে নিয়েই চলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একদিনে 16,259টি নমুনা পরীক্ষা, শনাক্ত 3,803। নিয়মিত বুলেটিনে জানানো হয় শনাক্তের হার 23.39%। একদিনে আরও 38 জনের মৃত্যুতে এ সংখ্যা 1,343 জন। এ পর্যন্ত শনাক্ত 1,02,292 জন। এ পর্যন্ত 1,343 জন মৃত্যুবরণ করলেন। কোভিড-19 থেকে সুস্থ হয়ে নিয়মিত বুলেটিনে যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনার ভয়াবহতা, স্থায়িত্ব ও করণীয় নিয়ে নানা পরামর্শ দেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ দলের কৌশলগত রেড জোন নির্ধারণের তথ্য দেন মহাপরিচালক। কোনো স্থানে করোনা রোগ সংক্রমণ প্রশমনের জন্য যদি কৌশলগত রেড জোন ঘোষণা করতে হয়, সেসব স্থানে যখন যেমন প্রয়োজন তেমনভাবে তা করা হবে। এভাবে একটি বিশেষজ্ঞ গ্রুপ কাজ করছে। করোনা মোকাবেলায় বিশেষায়িত হাসপাতাল নির্ধারণ ও প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সরবরাহের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্প্রসারণ করা হচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। ভিডিও কনফারেন্সে আধুনিক যুদ্ধ জাহাজ সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সঙ্গে মৈত্রী, বাংলাদেশের এই নীতির কথা আবার উল্লেখ করেন তিনি। আর যে কোনো আক্রমণ প্রতিহত করতে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বাংলাদেশের রয়েছে বিরাট সমুদ্র সীমা। এ সমুদ্র সীমা সুরক্ষায় নিয়োজিত নৌবাহিনীতে যুক্ত হল আধুনিক যুদ্ধ জাহাজ সংগ্রাম। নতুন এ করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ জলসীমা সুরক্ষা সহ সক্ষমতা বাড়াবে বাংলাদেশ নৌবাহিনীর। নতুন এ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের নৌজেটিতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌবাহিনীর রীতি অনুযায়ী কমিশনিং ফরমান দেন অধিনায়ক ক্যাপ্টেন FM আরিফুর রহমান ভুইয়ার হাতে। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন নাম ফলক। যে উদ্বোধন করতে পারলাম বা কমিশনিংয়ে অংশগ্রহণ করতে পারলাম, এটা ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশ যে সমুদ্র সীমা পেয়েছে তা রক্ষায় নৌবাহিনীকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান সম্পন্ন হতে হবে। এই সমুদ্র সীমা আমাদের রক্ষা করা, সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানো, আমাদের অর্থনীতিতে সমুদ্র সম্পদকে আমরা কীভাবে ব্যবহার করব, সেগুলি আমাদের প্রয়োজন। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। যদি কেউ আমাদের উপরে হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি,
তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। সে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা যাচ্ছি, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা আধুনিক জ্ঞান সম্পন্ন হয়। শেখ হাসিনা বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে সকল বিষয়ে এখন দেশের সক্ষমতা বেড়েছে। ইতিমধ্যে আমাদের নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হয়েছে, অ্যাভিয়েশন সিস্টেম যুক্ত হয়েছে, অর্থাৎ এখন আমাদের নৌবাহিনী ত্রিমাত্রিক। আমরাও যেন আগামীতে আমাদের জাহাজগুলি নিজেরা তৈরি করতে পারি এবং আমরাই প্রয়োজনে এক্সপোর্ট করতে পারি, সেই চিন্তাটাও আমাদের মাথায় থাকতে হবে। আগামী ৯ জুলাই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে যুদ্ধজাহাজ সংগ্রাম। লেবাননের ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্ব শান্তির দূত হিসেবে নিয়োজিত রয়েছে। নতুন এ যুদ্ধজাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। নৌযা সংগ্রামের সার্বিক সাফল্য আমি কামনা করি এবং এর সঙ্গে যারা ক্রুরা যারা যাবেন প্রত্যেককে আমার আশীর্বাদ রইল, দোয়া রইল, শুভাশিস রইল। সবাই ভালো থাকেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা মোকাবেলায় অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করবে সেনাবাহিনী, কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। চট্টগ্রামে ভাটিয়ারীতে ৭৮তম বিএমএ লং কোর্স এবং ৫৩তম স্পেশাল কোর্সের সমাপনী প্যারেড পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, জানাচ্ছেন মাসুম আলিসা। বিএমএর ৭৮তম দীর্ঘমেয়াদী কোর্স এবং ৫৩তম স্পেশাল কোর্সের সমাপনী প্যারেড চট্টগ্রামের ভাটিয়ারীর মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত প্যারেডে যোগ দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তাকে স্বাগত জানান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। সেনাপ্রধান প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে সেনাপ্রধান সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি করোনা মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন। তারা যে সমস্ত এলাকাগুলোতে দায়িত্ব পালন করে সেই এলাকাতে আমাদের সৈনিকরা বেশি আক্রান্ত হচ্ছে। বেসামরিক প্রশাসনকে এই করোনা ভাইরাসের এগেইনস্টে তাদেরকে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয়েছে। আমাদেরকে যে দায়িত্বটা দিবে আমরা সেটা প্রফেশনালি সেটা আমরা করে আসছি, এখন করছি, ভবিষ্যতেও করব। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রয়েছে বলেও জানান সেনাপ্রধান। বলেন, সিএমএইচে বাড়ানো হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। প্রত্যেকটা সিএমএইচে আমাদের রিয়েল টাইম পিসিআর মেশিন আছে, পর্যাপ্ত টেস্টিং কিট আছে, আমাদের টেস্ট করানোর জন্য কোথাও যেতে হয় না। অর্থাৎ আমাদের যারা আছে সার্ভিং, রিটায়ার্ড এবং আমাদের ডিপেন্ডেন্ট, তাদের আমরা পর্যাপ্ত এবং যখনই যাই আমরা তাদেরকে টেস্ট করার সেই সুযোগটা আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সহ দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে সেনাপ্রধান সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেম এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ সহ সর্ববিষয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী সোর্ড অব অনার বিজয়ী অফিসারের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সহ সদ্য কমিশন পাওয়া অফিসারদের স্বজনরা উপস্থিত ছিলেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সংক্রমণ রোধে রাজধানীতে জোন নির্ধারণ করা হলেও সীমানা নির্ধারণ হয়নি, তাই রেড জোনে লকডাউনও হয়নি। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী রেড জোনে সাধারণ ছুটি চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, নির্দেশনা পেলেই লকডাউন বাস্তবায়নে কাজ করবেন। প্রস্তুত রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও, জানাচ্ছেন দীপু শিকদার। রেড জোনের রাজধানী পূর্ব রাজাবাজার, তাই পরীক্ষামূলক লকডাউন। এলাকায় প্রবেশ আর বাইরে যাওয়ার বিষয় রয়েছে কঠোর নির্দেশনা। ভালোই আছি আমরা, আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা সুরক্ষিত আছি। লকডাউন তো বেশ কড়াকড়িভাবে দেখছি আর কি। প্রাইভেট চাকরি করে একটু সমস্যা হচ্ছে আমাদের, অনেক শত বা অফিস থেকে চাপ দিচ্ছে। বাজারটা দিয়ে আমি চলে আসবো, আবার ওরা বলতেছে যাইতে পারোনি। ধানমন্ডির বেশ কিছু সড়কে বাঁশ দিয়ে রাস্তা আংশিক বন্ধ করা হলেও মানুষের চলাচল স্বাভাবিক। পুলিশ বলছে, স্বাস্থ্যবিধি মানাতে প্রতিনিয়তই নাগরিকদের সচেতন করা হচ্ছে। ধন্যবাদ। আসলে এই রেড জোন সংক্রান্ত যে সমস্ত নির্দেশনা আসার কথা সেগুলি হয়তো চলে আসবে, তো এগুলির জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। সরকারি জাতীয় সিদ্ধান্ত আসলে সেগুলি পালনে আমরা খুবই সচেষ্ট থাকব। তবে মূল সড়কে যান চলাচল স্বাভাবিক। প্রতিদিনের মতো রাজধানীতে আছে সেনা টহল। সংক্রমণ রোধে মানুষকে এখনো সচেতন করছেন সেনা সদস্যরা। আমাদের ইউনিট জোন ভিত্তিক লকডাউন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বতোভাবে প্রস্তুত রয়েছে।
আমরা আমাদের সরকারের যে কোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছি। জোন ভিত্তিক লকডাউন শুরুর ঘোষণা আসলে 24 ঘন্টা দায়িত্ব পালনের প্রস্তুতি আছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এর মধ্যে কোনো কোনো জেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। আর নতুন আক্রান্তরা রয়েছেন হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে কুষ্টিয়া জেলার 18টি রেড জোনে লকডাউন করেছে প্রশাসন। ওষুধের দোকান ছাড়া সব বন্ধ রয়েছে। এদিকে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উদ্দিন সহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 22 জন। কুমিল্লায় নতুন করে 91 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই পর্যন্ত জেলায় মারা গেছেন 63 জন। নাটোর সদর হাসপাতালে অর্থোপেডিক ডাক্তার তৈমুর রহমান করোনায় আক্রান্ত। পঞ্চগড়ে এই পর্যন্ত শনাক্ত হয়েছেন 115 জন। এই ঘটনায় কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। চুয়াডাঙ্গায় নতুন করে পুলিশ সহ 17 জন করোনায় আক্রান্ত। রংপুরে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডক্টর আল হাজ্জাজ ও আরও এক চিকিৎসক সহ 14 জনের করোনা পজিটিভ। আক্রান্তের সংখ্যা 722। সিভিল সার্জন জানান, আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। ঠাকুরগাঁয়ে নতুন করে 2 জন সহ 169 জন করোনায় আক্রান্ত। জরুরি প্রয়োজনে বের হলে গ্লোভস ও মাস্ক পরে বের হওয়ার পরামর্শ চিকিৎসকের। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। চলতি বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ 4.5% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনের সম্পূরক অংশে এই পূর্বাভাস দেওয়া হয়। এডিবি বলছে, করোনা প্রাদুর্ভাব কেটে গেলে আগামী বছরে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এ সময় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 7.5%। প্রতিবেদনে এডিবি আরও জানায়, চলতি বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবলমাত্র বাংলাদেশ, ভুটান ও নেপাল ইতিবাচক প্রবৃদ্ধি ধারায় থাকবে। এ সময় ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপে ঋণাত্মক প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস সংস্থাটির। এডিবি বলছে, এবছর এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর সামগ্রিক প্রবৃদ্ধি হবে 0.1%। করোনা সংক্রমণ যখন বাড়ছে তখন শারীরিক দূরত্ব বজায় রাখা অন্যতম দাওয়াই। আর সে কারণেই বেড়েছে অনলাইন ভিত্তিক বেচাকেনা। ই কমার্সে বিলাসী পণ্যের বিক্রি কমলেও বেড়েছে নিত্য পণ্যের চাহিদা। সাধারণ ছুটির সময়ে লোকবল এবং পরিবহন সংকট থাকলেও ই কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতা দেখিয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এমনি নূর শাওনের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব। অদৃশ্য শত্রু করোনার ভয়ে 4 দেয়ালে বন্দী মানুষ। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশিক আব্দুল্লাহ নিত্যপণ্য কিনে নিচ্ছেন অনলাইন থেকে। ই কমার্সের এ সেবায় বাজারে যাওয়ার ঝক্কি ঝামেলা কমিয়েছে। আম বলেন, গ্রীষ্মকালের এই যে লিচু বলেন, সবই তো আসলে বেসিক্যালি অনলাইন। ইভেন আই অর্ডারড বেসিক্যালি। করোনা সংকটে অনলাইনের প্রতি মানুষের ভরসা বেড়েছে। শপিং মলগুলোতে অনেক মানুষের ভিড় থাকে, এজন্য অনলাইন শপিংটাই বেস্ট মনে হয়। কিছুদিন আগেও বিলাসী পণ্যই বেশি বিক্রি হতো। এখন মুদি ও ঘর গৃহস্থালির পণ্য, এমনকি ঝাড়ুও সরবরাহ করতে হচ্ছে তাদের। আমাদের যাতে ডেলিভারিগুলো যাতে স্মুথলি হয়, লজিস্টিক্স এবং ডেলিভারিগুলো নিয়ে আমরা কাজ করেছি। প্রায় 78টির মতো লজিস্টিক্স এবং ই কমার্স কোম্পানি এই সময় সার্ভিস দিয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা এবারে একদম আকাশচুম্বী ছিল। যেমন আমরা আমাদের ইভিডি এক্সপ্রেস শপের মাধ্যমে গ্রাহকদের কাছে তাদের দৈনন্দিন যে প্রোডাক্টগুলো তাদের প্রয়োজন হয় সেই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানগুলো। প্রয়োজনীয়তা অনুধাবন করে আগে থেকেই পণ্য মজুদ রাখায় এখনো কোনো সংকট হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। আমরা চেষ্টা করেছি কাস্টমারদের সুবিধা বিবেচনা করে সব ধরনের প্রোডাক্টই আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল রাখতে। মানুষে মানুষে এ দূরত্ব কতদিন বজায় রাখতে হবে জানা নেই কারো। তবে দিন দিন কেনাকাটা সহ প্রায় সব কাজেই অনলাইন নির্ভরতা আরও বাড়বে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। রক্তের প্রয়োজনে যোগাযোগ সহায়তা দিতে সরকারি আইসিটি বিভাগের সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করল রক্তদাতাদের সংগঠন ব্লাডম্যান। বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে ডিজিটাল এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। প্রতি বছর দেশের রক্তের চাহিদা কমপক্ষে 12 লাখ ব্যাগ।
এর ৮০% পূরণ হয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। বিভিন্ন সংগঠন কাজ করলেও রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। এই দূরত্ব ঘোচাতে আইসিটি বিভাগের অবকাঠামো ও ফেসবুকের প্রযুক্তিগত সহায়তায় গড়ে উঠল ডিজিটাল প্ল্যাটফর্ম। এই উদ্যোগের সাথে আছে স্টার্টআপ উদ্যোক্তা সংগঠন ব্লাডম্যান। তথ্য সরবরাহে আছে ফেসবুক গ্রুপ এবং নিজস্ব ওয়েবসাইট। করোনাকালে নানা সংকট, সে কারণেই এই উদ্যোগ এখন অনেক বেশি প্রয়োজন। সারা দেশের প্রত্যেকটি চিকিৎসা কেন্দ্রের রোগীরা যাতে এই সুবিধা পেতে পারে, সেজন্যই এই চেষ্টা। আমরা যেটা দেখেছি আসলে ম্যাক্সিমাম হাসপাতাল বা ব্লাড ব্যাংকগুলো এই ফেসবুকের ব্লাড ডোনেশন টুলটা আসলে এখনো ব্যবহার করে না। যখনই যাদের প্রয়োজন পৌঁছে যাবে রক্ত, এই সুবিধা দিতেই প্ল্যাটফর্মের ব্যবহার সহজ করারও প্রচেষ্টা আছে। পরিকল্পনা আছে ব্লাডম্যান অ্যাপ তৈরিরও। রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে ডিজিটাল সেতুবন্ধন তৈরিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগকে মানুষের কাছে নেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ফিজিক্যাল ক্লিনিক এবং হাসপাতালগুলোর একটি সেতুবন্ধন রচনা করাই হবে মূল লক্ষ্য। মোবাইল ফোন অপারেটররা ইন্টারনেট চার্জ ফ্রি করলে উদ্যোগটি মানব সেবায় সহায়ক হবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রস্তাবিত বাজেটে আছে কর্মসংস্থানে ইতিবাচক উদ্যোগ, রয়েছে চ্যালেঞ্জও, বলছেন অর্থনীতিবিদরা। আমন্ত্রণ আবারও রাত 11টার ২১শে সংবাদে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানে গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। সকাল থেকে দিনভর সদর উপজেলার বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এরিয়া সদর দপ্তর সাভার ও নবম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় শারীরিক দূরত্ব বজায় রেখে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ ও কোভিড-19 নমুনা সংগ্রহ করা হয়। পরে ক্যাম্পেইনে আসা মাদের উৎসাহ পুরস্কার দেন লেফটেন্যান্ট কর্নেল রাজীব হোসেন খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফখরুল আলম ও মেজর মাহফুজুর রহমান। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মাউন্টেন ভিউ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড তারকা ঋতিক রোশন অভিনীত মাউন্টেন ভিউ এর নতুন টিভিসি এখন সম্প্রচারিত হচ্ছে। ভয়ের পরেই জয় ক্যাম্পেইনটি নিয়ে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও খুরশিদ ইরফান চৌধুরী বলেন, মাউন্টেন ভিউ বাংলাদেশে অন্যতম দ্রুত বর্ধনশীল সফট ড্রিঙ্কস ব্র্যান্ড। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন এই ক্যাম্পেইনটির মূল ভাবনা বাংলাদেশের দর্শকদের আরও শক্তিশালী করে তোলার অনুপ্রেরণা যোগাবে। আর এই টিভিসিটির শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে ঋতিক রোশন বলেন, সত্যিকারের হিরো তিনি, যিনি নিজেকে নতুন সীমানায় নিয়ে যান এবং শেষ পর্যন্ত ভয়কে জয় করেন। আবার স্বাগত রাত 11টার 21শে সংবাদে। এবার খেলার খবর। স্প্যানিশ লা লিগায় শিরোপা রেসে টিকে থাকতে রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচটি। করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরে এইবারকে 3-1 গোলে হারিয়ে ছন্দ খুঁজে নেয় জিদানের শিষ্যরা। ধারাবাহিকতার ধরে রেখে ভ্যালেন্সিয়া বিপক্ষেও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী স্প্যানিশ জায়ান্টরা। 28 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে লিগে রিয়াল দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে 64 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আজকের ম্যাচে জয় পেলে ব্যবধান অনেকটাই কমে যাবে গ্যারেথ বেলদের। এদিকে 28 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে লিগে ভ্যালেন্সিয়া আছে 8-এ। ইতালিয়ান কাপে জুভেন্টাসকে ট্রাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতল নাপোলি।
পেনাল্টি শুট আউটে তারা জয় পায় 4-2 গোলে। 6 বছরের মধ্যে প্রথম কোনো শিরোপা জিতল দলটি। ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্রয়ের পর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। শুরুতে কিছুটা ধুঁকতে থাকলেও সময়ের সাথে নিজেদের গুছিয়ে নেয় নাপোলি। তবে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি কোনো দল। পেনাল্টি শুট আউটে দিবালা ও দানিয়েলের ব্যর্থতার প্রথমেই কোণঠাসা হয়ে পড়ে জুভেন্টাস। অন্যদিকে নাপোলির প্রথম 4 শটে সবটি জালে দেখা পেলে জয় নিশ্চিত হয় দলটির। করোনা মহামারীর কারণে নতুন আঙ্গিকে আয়োজন করা হবে এবারে চ্যাম্পিয়ন্স লিগের বাকি খেলাগুলো। আগামী আগস্টে পর্তুগালের লিসবনে শর্ট ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। 7 আগস্ট শুরু হয়ে 23 আগস্ট হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মার্চে স্থগিত হয়ে যাওয়া লিগ শেষ করতেই এই সিদ্ধান্ত। বদলে যাওয়া ফরম্যাটে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হবে এক লেগে। আর মহামারীকালের প্রতিটি ম্যাচই দর্শক শূন্য মাঠে আয়োজনের কথা জানিয়েছেন ওয়েফার সভাপতি আলেকসান্দ্রে কাফেরিন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার। আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ারও একদিনে মৃত্যু 38, আরও 2-3 বছর চলতে হবে করোনার সাথে। সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জনের তাগিদ প্রধানমন্ত্রী। যুদ্ধ জাহাজ সংগ্রামের কমিশনিং। রাজধানীতে রেড জোনের সীমানা নির্ধারণ হয়নি এখনও, নির্দেশনা পেলেই লকডাউন। দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। করোনাকালের সুখবর দিল এডিবি। 2021 সালে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। বেড়েছে অনলাইন ভিত্তিক বেচাকেনা, বিলাসদ্রব্যের জায়গা নিয়েছে নিত্যপণ্য। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।